আমি আজ আপনাদের পাঠ করে শোনাব এক অভিশপ্ত রাজপুত্রের কাহিনী। তাহলে শুরু করি। কলমে মহুয়া দাশগুপ্ত। গল্পের শুরুটা দেখে শেষটা আন্দাজ করা যায় না কোনোভাবেই। জীবন কিন্তু অদৃশ্য কোনো কথকের কথকতা। মৃত্যুর জ্যোতিচিহ্ন জীবনের প্লটকে স্পষ্ট করে। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের জীবনের প্লটটির কথা আজ বলি। ঠাকুর পরিবারের অভিশপ্ত রাজপুত্রের গল্পটা বিধাতা পুরুষ লিখেছিলেন আশ্চর্য মুনশিয়ানায়। জ্যোতিরিন্দ্রনাথের জীবনের শুরুটা বড় উজ্জ্বল। ঠাকুর বাড়িতে তখন একের পর এক সৃজনশীল কাজ চলছে। নাট্যচর্চা থেকে স্বদেশিয়ানা, সব উদ্যোগের প্রাণপুরুষ তখন জ্যোতিরিন্দ্রনাথ। প্রতিভা এবং তার সার্থক প্রয়োগে সেই সময় তিনি সংস্কৃতিবান বাঙালির আদর্শ পুরুষ। কিশোর রবীন্দ্রনাথের জীবনে তার ভূমিকা অন্তহীন। তরুণ রবীন্দ্রনাথের বন্ধু, সখা, প্রভু তখন শুধুই জ্যোতি দাদা। জীবনের প্রথম কিছু বছর বিপুল কর্মকাণ্ডে জড়িয়ে পড়া এই প্রতিভাবান মানুষটির ব্যক্তিগত জীবনে সময় ছিল না। স্ত্রী কাদম্বরীর অভিমানের সংবেদনশীল লক্ষ্যে তিনি ছিলেন উদাসীন পুরুষ হয়ে। সত্যি তখন সময় কোথায়? নাটক রচনা, অভিনয়, নাট্য সাহিত্যের সংস্কার, শিল্প ও বাণিজ্য, শিকার, নীলের চাষ, স্টিমার পরিচালনা, ভারতীয় সঙ্গীত সমাজ প্রতিষ্ঠা, ঠাকুরবাড়ির সদস্যদের নিয়ে নাটকীয়ভাবে সভা সমিতি তৈরি, সব কিছুর দায়িত্ব তার উপর। একসঙ্গে এত কাজ করতে যতখানি প্রতিভা প্রয়োজন তার চেয়ে বেশি হয়তো ছিল তার। সাফল্যের শীর্ষে পৌঁছে যাওয়ার কথা যে মানুষটির, তার জন্য অপেক্ষা করছিল নির্মম অপযশ এবং একাকিত্ব। এই প্রবল বৈপরীত্যই জ্যোতিরিন্দ্রনাথের জীবনের গল্পটিকে ট্র্যাজিক করে তুলেছে। অত্যন্ত রঙিন মানুষটির সাদা কালো প্রচ্ছদের বর্ণহীন জীবনের অন্তপর্বটি বড়ই করুণ। জ্যোতিরিন্দ্রনাথ বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। বোম্বাই থেকে এমন সুন্দর সেতার বাজানো শিখে এসেছিলেন যে সকলে মুগ্ধ হয়ে গিয়েছিলেন। পিয়ানো, হারমোনিয়াম সব কিছুই তাঁর ছোঁয়ায় সুর তরঙ্গ তুলত অনায়াসে। কিন্তু বাইরের জগতের সুর অন্দর মহলে তাঁর দাম্পত্যের সুরটিকে এলোমেলো করে দিচ্ছিল। কাদম্বরী দেবী যখন প্রথম ঠাকুরবাড়িতে এলেন তখন তাঁর 9 বছর বয়স। সত্যেন্দ্রনাথ ও জ্ঞানদানন্দিনীর কাদম্বরীকে পছন্দ ছিল না একেবারেই। অথচ কাদম্বরী নিজেকে ধীরে ধীরে জ্যোতিরিন্দ্রনাথের যোগ্য করে তুলেছিলেন। রবীন্দ্রনাথের মস্ত বড় অবলম্বন ছিলেন জ্যোতিরিন্দ্রনাথ এবং কাদম্বরী দেবী। কিন্তু হঠাৎ করেই কাদম্বরীর অভিমানী পদক্ষেপ শুধু জ্যোতিরিন্দ্রনাথকে ভেঙে দিল না ভিতরে ভিতরে, রবীন্দ্রনাথের সঙ্গে তার সম্পর্কের ভিত আলগা করে দিল আজীবনের মতো। জ্যোতিরিন্দ্রনাথের জীবনে যে লক্ষ্মী ছাড়া দশা তার সূচনা হলো তা কাদম্বরীর আত্মহত্যার পর থেকেই।
জ্যোতিরিন্দ্রনাথ নিজেকে বিচ্ছিন্ন করে নিলেন। সব রকম উজ্জ্বল আলোয় আলোময় পরিবেশ ছেড়ে 1849 সালের 4 মে জন্ম হয়েছিল যে উজ্জ্বল জ্যোতিষ্কের। 1925 সালের 4 মার্চ না ফেরার দেশে চলে যান তিনি। তার আগে অপযশ, নিঃসঙ্গতা আর গভীর বেদনা ঘিরে ছিল তাকে। কাদম্বরীর মৃত্যু এবং রবীন্দ্রনাথের সঙ্গে সম্পর্কের অবনতি একই রকম আঘাত তৈরি করেছিল তার মনে। তিনি যেন এক অভিশপ্ত গন্ধর্ব। এত যে প্রতিভা তার কোনো ক্ষেত্রেই সম্পূর্ণ সিদ্ধিলাভ সম্ভব হয়নি। সত্যি কি আশ্চর্য নাট্যকার, বহু ভাষাবিদ, গীতিকার, স্বরলিপিকার, চিত্রশিল্পী ছিলেন তিনি। জমিদারি পরিচালনা থেকে স্বদেশী স্টিমার চালানো, হিন্দু মেলা, বিদ্বজন সমাগম, সারস্বত সমাজ, সঞ্জীবনী সভা প্রভৃতির তিনিই ছিলেন প্রধান উদ্যোক্তা। ভারতী পত্রিকা তাঁরই পরিকল্পনায় প্রকাশিত হতো। কেমন ছিলেন এই মানুষটির রাঁচির মোরাবাদী পাহাড়ের শান্তিধামে? কর্মচঞ্চল জীবন থেকে এই স্বেচ্ছা নির্বাসন একরকম ভাবে নিজেকে দেওয়া নিজেরই শাস্তি। কাদম্বরীর যে অভিমান জীবনের ব্যস্ত প্রহরে তিনি পরম ঔদাসীন্যে উপেক্ষা করেছিলেন, নিজের জীবনের অপরাহ্ন বেলায় সেই কাদম্বরীর একটি মাত্র প্রতিকৃতি ছাড়া তার ঘরে আর কোনো শৌখিনতা ছিল না। তখন তিনি সত্যেন্দ্রনাথ ঠাকুরের পরিবারের সঙ্গে থাকতেন। এই কর্মী পুরুষের আদ্যন্ত ঘরোয়া এক পুরুষ হয়ে যাওয়ার গল্পটাই আসল ট্র্যাজেডি। এই স্বেচ্ছা নির্বাসন পর্বে 1908 সালে জ্যোতিরিন্দ্রনাথের লেখা একটি ডায়েরি পাওয়া যায়। ইন্দিরা দেবী জ্যোতি কাকার লেখা এই ডায়েরিটি সযত্নে রেখেছিলেন নিজের কাছে। ডায়েরির পাতায় পাতায় খুঁজলেও কোনো কর্মী পুরুষকে খুঁজে পাওয়া যায় না। সংসারী হয়ে ওঠার এই যে আপ্রাণ প্রচেষ্টা, তার কারণ কি? এক সময়ের সংসার বিমুখ হয়ে থাকার অনুশোচনা। কিন্তু এই প্রয়াসে জ্যোতিরিন্দ্রনাথ তো ফিরে পেলেন না তাঁর জীবনের সবচেয়ে বড় সম্পদ কাদম্বরীকে। রাঁচিতে যাওয়ার আগে তিনি বালিগঞ্জে 19 নম্বর স্টোর রোডে থাকতেন সত্যেন্দ্রনাথের পরিবারের সঙ্গে। সত্যেন্দ্রনাথ, জ্ঞানদানন্দিনী, সুরেন্দ্রনাথ, সংজ্ঞা দেবী, ইন্দিরা দেবী, প্রমথ চৌধুরী এরাই ছিলেন জ্যোতিরিন্দ্রনাথের প্রিয়জন। আরও একজনের কথায় ভরাট ছিল ডায়েরির পাতা, সুরেন্দ্রনাথের বড় ছেলে সুবীরেন্দ্রনাথ, জ্যোতিরিন্দ্রনাথের আদরের খোকা। ভাবলে খুব অবাক লাগে, একদিন যার উদ্যোগে বসেছে গুপ্ত সভা, বিদেশি কোম্পানির সঙ্গে প্রতিযোগিতা করে স্টিমার চালিয়েছেন, যার লেখা নাটকে মুগ্ধ ছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ, তিনি সব ভুলে ছোট্ট একটি ছেলের কাছে আত্মসমর্পণ করেছেন। তাঁর শেষ জীবনে এই শিশুটিই ছিল একমাত্র অবলম্বন, তাঁর সব শোকের উপশম। কাদম্বরীকে হারিয়ে জ্যোতিরিন্দ্রনাথ এক নিঃসঙ্গ বিপত্নিক পুরুষ হয়েই গোটা জীবন কাটিয়ে দেন। আত্মীয় পরিজনদের কথায় তিনি শুধু বলতেন, তাকে ভালোবাসি। আত্মীয় পরিজনদের সঙ্গে যোগাযোগ রেখে চলতেন তিনি।
তার ডায়েরির পাতা থেকে সে কথাই অনুমান করা যায়। দেশ ও সমাজের থেকে সম্পর্ক ছিন্ন করাই ছিল আত্মনির্যাতন। অথচ ডায়েরির পাতায় ধরা পড়ছে মনের দ্বিধা। একদিকে খোকার রূপোর তাবিজের কথা আছে, অন্যদিকে সামাজিক সাংস্কৃতিক নানা অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা। মানুষের মন বড় সংবেদনশীল আর জটিল। বাংলার সংস্কৃতির জন্য পরিবার বিমুখ হয়েছিলেন যে প্রবাদপ্রতিম পুরুষ, শেষ জীবনে অন্যের সংসারে অতিথির মতো থেকে কি তিনি দেখতে চাইছিলেন বাংলার সাংস্কৃতিক ক্ষেত্র তাকে মনে রেখেছে কিনা? তার তরফে আন্তরিকতার অভাব ছিল না। বারবার ছুঁয়ে এসেছেন জোড়াসাঁকোর জন্মভিটে, নিত্য যোগাযোগ রেখেছেন স্বর্ণকুমারী, বর্ণকুমারী, হেমেন্দ্রনাথের কন্যা প্রতিভা, আশুতোষ চৌধুরী, যোগেশ চৌধুরী, ইন্দিরা দেবী, প্রমথ চৌধুরী ইত্যাদি আরো অনেকের সঙ্গে। কিন্তু তার অন্তরের শোকের দাহ সম্পর্কগুলিকেও দগ্ধ করেছিল অনেকটা। ওই ভাঙা মন নিয়েই তিনি ঘুরেছেন ডেয়ারকিনের দোকানে, মার্কেটে থাকা বইয়ের দোকান, উইলসনের হোটেলে। কিন্তু খ্যাতি আর ফিরে আসেনি। তাই রাঁচির মোরাবাদি পাহাড়ে জীবনের অন্তপর্ব কাটিয়েছিলেন উপেক্ষিত অভিশপ্ত রাজপুত্রের মতো। সেই সময় নেশা ছিল প্রতিকৃতি আঁকা। রাঁচিতে যার সঙ্গেই পরিচিত হয়েছেন তারই প্রতিকৃতি এঁকেছেন। উকিল, ডাক্তার, মুনশেফ, ইঞ্জিনিয়ার, ডেপুটি ম্যাজিস্ট্রেট, পোস্টমাস্টার, পুলিশ অফিসার, আরো কত কারো। কিন্তু একটি প্রতিকৃতি নির্জন ঘরের শোভা হয়েছিল, কাদম্বরী দেবীর। অপরাধবোধ না ভালোবাসা বলতে পারবো না ঠিক। ডায়েরির পাতায় মাঘোৎসব, রাখি বন্ধন, দেবেন্দ্রনাথ বঙ্কিমচন্দ্রের জন্মদিনের বর্ণনা, বৃষ্টির বর্ণনা, যতীন্দ্র মোহনের মৃত্যু, নরেন গোসাইকে গুলি করে মারার ঘটনা, খোকার কথা, সত্যেন্দ্রনাথ ঠাকুরের পরিবারের কথা, সুবীরেন্দ্রনাথের জন্য খেলনা, মেজ বৌঠানের জন্য হালুয়া আনার কথা তো আছেই, আর আছে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের বাজার করার কথা। দ্বারকানাথের পৌত্রের বাজার করার ঘটনা আশ্চর্য বটে। রাঁচিতে জ্যোতিরিন্দ্রনাথের বাড়ির নাম ছিল শান্তিধাম। ফটকের উপর একটি ধ্যানী বুদ্ধের মর্মর মূর্তি। এটি শীতল স্নিগ্ধ গুহা। আর একটি লতা মণ্ডপ ছিল শান্তিধামের বৈশিষ্ট্য। আসলে জ্যোতিরিন্দ্রনাথের শান্তি তো খুঁজে চলেছেন জীবনের দীর্ঘ সময় ধরে। বসন্ত রঞ্জন চট্টোপাধ্যায় জ্যোতিরিন্দ্রনাথের কথা শুনেই লিখেছিলেন জ্যোতিরিন্দ্রনাথের জীবন স্মৃতি। আশ্চর্যজনকভাবে সেখানে কাদম্বরীর মৃত্যু রহস্য নিয়ে খুব বেশি কিছু বলা নেই। প্রকৃত শোক ভাষায় প্রকাশ করা যায় না, বুকের গহীনে থাকে, কথায় ধরা দেয় না। 1925 সালের 4 মার্চ জ্যোতিরিন্দ্রনাথের মৃত্যু হয়। এই জ্যোতিরিন্দ্রনাথ বৃদ্ধ, নব্জ, শোক সন্তপ্ত এক মানুষ। কিন্তু প্রকৃত জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর বাংলা সংস্কৃতির এক জ্যোতির্ময় কাণ্ডারীর মৃত্যু হয়েছিল সেই 1884 সালের 19 এপ্রিল, যেদিন
তার স্ত্রী কাদম্বরী অভিমান করে আত্মহত্যা করেছিলেন। ঠাকুরবাড়ির এই অভিশপ্ত গন্ধর্ব সেদিনের পর এক নিষ্প্রাণ পুতুল হয়ে আয়ু রেখা ধরে এগিয়ে গিয়েছিলেন মাত্র। সহায়ক গ্রন্থ বসন্ত কুমার চট্টোপাধ্যায় প্রণীত জ্যোতিরিন্দ্রনাথের জীবন স্মৃতি, রবীন্দ্রনাথ পূর্ণানন্দ চট্টোপাধ্যায়। অসংখ্য ধন্যবাদ জানাই যিনি এই লেখনী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই।